সোনাতলা গ্রাম। গ্রামটি অনেক বড়, তবু এই পুরো গ্রামটি জুড়ে শুধু একটি মাত্র বাজার। সন্ধে গড়িয়ে রাত হতে চলেছে। চারিদিকের পাখিগুলো ফিরে গিয়েছে আর ঝিঝি পোকাগুলো সমান তালে ডাকাডাকি করছে। ব্যাগ নিয়ে এই দোকানটির সামনে বসে আছি প্রায় ঘন্টা দুয়েক হলো। ভেবেছিলাম রামলাল বাবুর কাছ থেকে টাকা নিয়ে বাজার করে ফিরব বাড়ি, কিন্তু মনে হয় না আজ বাজার করা হবে। টাকা তো এখনো পেলাম না। এ সময় পেলেও বাজার প্রায় সব উঠে গিয়েছে, হয়তো মাছ ছাড়া আর কিছুই পাওয়া যাবে না। আমার নাম বিষ্ণু, আমি একজন ট্রাক ড্রাইভার। কাজটি করছি প্রায় 5 বছর ধরে। আমি যার গাড়িটি চালাই তার নাম রামলাল। রামলাল বাবুর বয়স 50 থেকে 55 হবে, তবে এখনো ব্যবসাটি নিজ হাতে খুব ভালো করেই চালাচ্ছেন। দিন শেষে প্রতিদিন গাড়ি রেখে বাজারে এসে রামলাল বাবুর কাছ থেকে টাকা নিয়ে বাড়ি ফিরতে হয়। গাড়ি চালাতে আমার বেশ ভালোই লাগে, কিন্তু টাকা নেবার জন্যে অনেক অপেক্ষা করতে হয়, সেজন্য আমার একদমই ভালো লাগে না। মাঝে মধ্যে মনে হয় এই কাজ আর করবই না। কিন্তু রামলাল বাবু লোকটি বেশ ভালো, যে কোনো বিপদে সবসময় লোকটিকে পাশে পাওয়া যায়, তাই তো ওনাকে আর না বলতে পারি না। প্রায় রাত 8টার দিকে রামলাল বাবু এসে আমাকে ডাক দিলেন। কি ব্যাপার বিষ্ণু, এখনো বসে আছো? আমি তো মনে করেছি তুমি হয়তো চলে গিয়েছো। কি করবো ভাই, টাকাটির বেশ প্রয়োজন ছিল। বউ বলছে বাড়িতে বাজার নেই, তাই বাজার নিয়ে বাড়ি ফিরতে হবে। তোমাকে অনেকক্ষণ অপেক্ষা করালাম তাই না? আসলে একটা জরুরি কাজে আটকে গিয়েছিলাম, তাই আসতে দেরি হয়ে গেল। কিছু মনে করো না তুমি, ঠিক আছে? এরপরে আমার হাতে আমার মজুরির থেকেও বেশি কিছু টাকা সে আমাকে ধরিয়ে দিল। এই নাও তোমার টাকা, এখানে কিছু বেশি টাকাও আছে। বাড়ি ফেরার পথে তোমার বউয়ের জন্য কিছু গিফট কিনে নিয়ে যেও, ঠিক আছে? তাহলে বাজার না পেলেও তোমাকে আর বকাবকি করবে না। এরপরে আমি হাসি মুখে টাকাটি নিয়ে বাড়ির পথে হাঁটা ধরলাম। বাজার থেকে আমার বাড়ি প্রায় মাইল 2 হবে। একদম অজপাড়া গ্রামে আমার বাড়ি, তাই তো গাড়িও ঠিকঠাক পাওয়া যায় না। বেশিরভাগ সময় পায়ে হেঁটেই বাড়ি ফিরতে হয়, তাই তো প্রতিদিন বাড়ি ফিরতে বেশ রাত হয়ে যায়। প্রতিদিনের মতো বাজারে এদিক সেদিক তাকিয়ে দেখলাম একটিও গাড়ি নেই, তাই তো পা গাড়ি চালিয়েই বাড়ির দিকে পা বাড়ালাম। আজ চারিদিকের এমন অন্ধকার পরিবেশ দেখে মনে হচ্ছে আমাবস্যা। ঘুটঘুটে অন্ধকার, আশেপাশে কোনো চাঁদ বা তারা নেই। নিশি আলো অন্ধকারের মাঝে শুধু ঝিঝি পোকার ডাক কানে ভেসে আসছে। এতটা পথ হেঁটে আসলাম, একটিও মানুষও আজ চোখে পড়ল না। প্রতিদিন এ পথের সঙ্গী হিসাবে কাউকে না কাউকে পাই, কিন্তু আজ দেখছি আমি একদমই একা। একা পথে ভয় করছে বিষয়টি এমন নয়, যদি পথের সঙ্গী থাকে তাহলে হাঁটতে বেশ ভালোই লাগে। বাজার থেকে মাইলখানিক পরে হাতের ডান পাশে একটি পুরনো শ্মশান আছে। শ্মশানটি নিয়ে বিভিন্ন মানুষের মতবাদ রয়েছে। শুধু মতবাদ বললে ভুল হবে, ভয়ে তো লোকে ওই শ্মশানে লাশ পোড়ানো বন্ধ করে দিয়েছে। নতুন করে নদীর পাড়ে একটি শ্মশান তৈরি হয়েছে। এখন এই গ্রামের কেউ মারা গেলে সেখানেই পোড়ানো হয়। তবে দীর্ঘ 5 বছর ধরে আমি এই রাস্তা দিয়েই যাতায়াত করছি, কখনো কোনো কিছু চোখে পড়েনি আমার। শ্মশানের কথা ভাবতে ভাবতে আমি প্রায় শ্মশানের কাছে চলে এসেছি। এমনিতে আমি ভীষণ সাহসী, প্রতিদিনই এ পথে যাই। তবে আজ শ্মশানের দিকে তাকাতেই ভেতরটা কেমন যেন ছ্যাত করে উঠল। শ্মশানের দিকে তাকিয়ে আবার না তাকানোর ভান করে সামনে হাঁটতে লাগলাম।
শ্মশানটি প্রায় পার করেই ফেলেছি, এমন সময় আমার মনে হলো শ্মশানের পাশে কিছু একটা আছে। তাকাবো না মনে করেও চোখ যেন সেদিকেই চলে যেতে চাইছে। শ্মশানের দিকে তাকাতেই আমার বুকের ভেতরটা ধক করে উঠল। দেখলাম শ্মশানের একপাশে সাদা কাপড়ে মোড়ানো একটি লাশ পড়ে আছে। দেখে মনে হচ্ছে পোড়ানোর জন্য এখানে এনেছে। বিষয়টি বেশ অদ্ভুত। এত রাতে কেউ লাশ পোড়াতে আসা একদম অস্বাভাবিক বিষয়। তারপরও আবার আশেপাশে তাকালাম, কিন্তু আশেপাশে তো কাউকেই দেখছি না। আর তাছাড়া কেই বা লাশটি রেখেছে? তারা কি জানে না এই শ্মশানে লাশ পোড়ানো নিষেধ? মনে মনে বললাম, যাগ্গে, আমার কি ভেবে আমি মুখ ফিরিয়ে সামনে তাকাতেই হঠাৎ দেখি লাশটি আমার সামনে দাঁড়িয়ে। আমি চমকে উঠলাম। তারপরেই দেখি সামনে আর কিছু নেই। আমি শ্মশানের দিকে তাকিয়ে দেখি লাশটি সেখানেই পড়ে আছে। এমন সময় আমি অনুভব করলাম আমার কাঁধের কাছে একটা ঠান্ডা শ্বাস, যেন কেউ আমার খুব কাছে দাঁড়িয়ে আছে। আমি পেছনে ফিরে তাকাবো, সেই সাহস যেন আমি হারিয়ে ফেলেছি। ভয়ে ভয়ে ভেতরে কাঁপছিলাম। আস্তে আস্তে পিছনে মুখ ফিরিয়ে দেখি আমার সামনে একটি ভয়ঙ্কর মুখ দাঁড়িয়ে, যার মাথা, নাক, মুখ, কান সবকিছু দিয়ে রক্ত ঝরছিল। লোকটিকে দেখে ভয়ে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। আমি যে চিৎকার করব এরকম কোনো শক্তি আমার শরীরে নেই। লোকটি রক্ত মাখা মুখে হাসতে লাগলো। কি ভয়ঙ্কর হাসি! লোকটির এমন ভয়ঙ্কর হাসি দেখলে যে কেউ জ্ঞান হারাবে। মনটা বলছিল আমিও জ্ঞান হারিয়ে পড়ে যাব, যাতে এমন দৃশ্য দেখতে না হয়। আমাকে ছেড়ে দাও, আমি কিছু করিনি। আমার কথা শুনতেই লোকটি আরো জোরে জোরে হাসতে লাগলো। খুব ভয় করছে তাই না? তোর গাটা যখন মটকাবো তারপরে আর কোনো ভয় থাকবে না। আমি ভয়ে চিৎকার করতে লাগলাম, কে আছো? বাঁচাও, বাঁচাও, কে আছো? আমাকে মেরে যখন লাশটি মাটিতে পুঁতে রেখেছিলি তখন ভয় করেনি? এখন তো তোকে আমার সাথে নিয়েই যাব। আমার আত্মা মুক্তি পায়নি, আমি অনেক কষ্টে আছি, তাই তো তোকে সাথে নিয়ে যেতে এসেছি। আমাকে ক্ষমা করো, তুমি জানো অ্যাক্সিডেন্টটি আমি ইচ্ছা করে করিনি। আমি তো সাবধানে গাড়ি চালাচ্ছিলাম, কিন্তু তুমি হঠাৎ করে গাড়ির সামনে চলে আসলে, তাই তো ব্রেক করেও শেষ রক্ষা হলো না। যদি তুমি দৌড়ে রাস্তা না পার করার চেষ্টা করতে তাহলে তো কিছুই হতো না। জানি দোষটি আমার ছিল, কিন্তু তুই তো আমার লাশটির শেষ কাজটা অন্তত করতে পারতি। আমি তখন খুব ভয় পেয়েছিলাম, আমার ভুল হয়েছে। আমি কালই তোমার লাশটির শেষ কাজ করে দেব। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। ঠিক আছে, যা, তবে মনে রাখিস এমন কাজ আর কোনোদিনও যাতে না করিস। কথাটি বলেই লোকটি যেন কোথায় মিলিয়ে গেল। সেদিনের মতো আমি প্রাণে বেঁচে যাই। পরের দিন আর এক মুহূর্ত সময় নষ্ট না করে রাতের অন্ধকারে লোকটিকে শ্মশানে পুড়িয়ে তার শেষ কাজটি সম্পন্ন করি। এরপর থেকে আর লোকটির সাথে আমার কখনো দেখা হয়নি।